জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগের বেজার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, অর্থাৎ ফুল স্টপ বলছে হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দিব অন্যের অপকর্মের দায় বিএনপির উপর চাপানো হয় বলছে মির্জা আব্বাস। আরো জানিয়ে দিব হেফাজতকে জিজ্ঞাসা না করে কোনো রাজনীতি হবে না বলছে মামুনুল হক। এবং আরো জানিয়ে দিব রোহিঙ্গাদের ন্যায় বিচার প্রাপ্তির গাম্ভীর্য কাজ করছে প্রধান উপদেষ্টাকে মামাদু তাঙ্গারাম এর মন্তব্য। এদিকে বাঁকুড়ায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আওয়ামী লীগের বেচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুল স্টপ বলছে হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করছেন তিনি। বুধবার 13 মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই নির্বাচনের আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ভেরিফাইড ও রিফাইন্ড আওয়ামী লীগের নামে নতুন একটি ট্যাবলেট শীঘ্রই হাজির হবে। এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখন কোনো এফস এবং ওয়ার্ডস নেই। বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, অর্থাৎ ফুল স্টপ। অন্যের অপকর্মের দায় বিএনপির উপর চাপানো হয় বলছে মির্জা আব্বাস। অন্যের অপকর্ম, চাঁদাবাজি ও দুষ্কর্মের দায় বিএনপির উপর চাপানো হয় বলে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার 12 মার্চ দুপুরে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কিছু লোভীর রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে একটি পক্ষই তত টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলে কর্মশালায় বিএনপির এ নেতা মন্তব্য করেন। এ সময় রাজনৈতিক তাদের অযাচিত বলে মন্তব্য করে থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির উপর চাপানো হয়। এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। হেফাজতকে জিজ্ঞাসা না করে কোনো রাজনীতি হবে না বলছে মামুনুল হক। হেফাজত ইসলামের দেশে কোনো রাজনীতি না করলে দলটিকে জিজ্ঞাসা না করে দেশে কোনো রাজনীতি হবে না বলে মন্তব্য করছে হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। গতকাল রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মিলাতুনে দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করে এসব কথা বলেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ জুনাইদ হাবিব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলো, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইকোবাদ, জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে মামুনুল হক আরো বলেন, হেফাজত ইসলামের জেলাগুলোয় কমিটি গঠন হওয়ার পরে সারা দেশের সব কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে দলটি একটি জাতীয় কনভারসেশনের ঘোষণা দেবে। এর মধ্যে দিয়ে হেফাজতে ইসলাম আগামী বাংলাদেশের মুখ দেখার ঘোষণা দেবে। আমরা আখেরি কথা, হেফাজত ইসলাম বাংলাদেশের রাজনীতি করে না, তবে হেফাজত ইসলামকে জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। এদিকে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2013 সালে 5 মে খুনি হাসিনা যখন বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল তখন আমি নিজেও জেলে ছিলাম। সেদিন হাসিনা দুনিয়ার সব থেকে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল, পাশাপাশি সব থেকে নির্লজ্জের মতো একটি ধামাচাপা দিতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জালিমের বিচার আল্লাহ এ দুনিয়াতেই করছে।
রোহিঙ্গাদের ন্যায় বিচার প্রাপ্তিতে গম্ভীর কাজ করছে বলছে প্রধান উপদেষ্টাকে মামাদু তারাঙ্গা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তির তার দেশ কাজ করছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তারাঙ্গা কথা বলেন। তিনি বলেন, গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল এবং ন্যায় বিচার নিশ্চিত করতে এটি চালিয়ে যাচ্ছে, বিশেষ করে চরমভাবে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য। মামাদু তাঙ্গারা বলেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছে এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা এই বিষয়টিকে আবারও বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনতে চাই। গাম্বিয়ার প্রেসিডেন্ট এবং এই জনগণ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার পদক্ষেপ এই মামলার সফল পরিণতির জন্য আফ্রিকার দেশটিতে অব্যাহত প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এই মামলা সফল হোক। আমরা আপনাদের সমর্থন চাই। এটি আপনাদের বড় ধরনের সহায়তা। পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে বলেন, তার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গাদের জন্য সম্মানজনক জীবনের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, আপনি গাম্বিয়ার সুপরিচিত। আপনার উপস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার পাশে থাকবে। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার চ্যালেঞ্জিং মিশনকে প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য সাহায্য সংগ্রহের বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং এই রাখাইনে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের উপর গুরুত্ব দেন, যাতে আরো মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য না হয়। প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে আমাদের কিভাবে সাহায্য করতে পারি আমাদের জানান। উভয় নেতা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আফ্রিকার দরিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণের সম্ভাবনা এবং সহিংসতা কবলিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন। সূত্র বাসস। মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন। প্রতিদিন ইনস্ট্যান্ট আইসিইউতে প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদ অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে। শিশুটি বুধবার 4 বার এর শিকার হয়েছে এবং প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তের লবণের ভারসাম্যহীনতা, লবণের ডায়ালাইসিস করা হয়েছে। অন্যান্য জটিলতার পাশাপাশি জটিল রক্তচাপ 60 থেকে 40, যা আরো নিম্নমুখী। বাংলাদেশ আর্মির অফিসিয়াল ফেসবুক পেজে শিশুটার জন্য চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে সব তথ্য জানানো হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো আছে। উল্লেখ্য, গত 8 মার্চ সন্ধ্যা 6টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ। মাত্র কয়েকদিন আগেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। ধারণা করা হচ্ছে একই পথে যাবেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ধারণাকে সত্যি করে এবার নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটের ইতি টানলেন ডিপেন্ডেবল এই ক্রিকেটার। এর আগে গত 10 মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকার নাম ছিল মাহমুদুল্লাহ। তবে নির্দেশ সেই তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ফলে ধারণা হয়েছে যে তিনি ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই সত্যি হল। আজ বুধবার 12 মার্চ 39 বছর বয়সী এই ক্রিকেটার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এর ঘোষণা দেন। তার স্ট্যাটিস্টিক খালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে সমর্থন করছিলেন। একটি বিশেষ ধন্যবাদ আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে। আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার ভাই এমতাদ উল্লাহর প্রতি। তিনি ছোটবেলা থেকে আমার কোচ ও পরামর্শ হিসেবে আমার পাশে ছিলেন। এছাড়া আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার শক্তি হয়ে পাশে থেকেছে। আমি জানি রাইড আমাকে লাল সবুজের জার্সিতে খুব মিস করবে। সবকিছু সবসময় পরিপূর্ণভাবে শেষ হয় না, তবে যা ঘটে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশে ক্রিকেটের জন্য শুভকামনা রইল। 2007
সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে ম্যাচ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু করেছিলেন। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ওয়ানডে ফরম্যাট ২০২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ আগেই বিদায় নিয়েছিলেন। ২০২১ সালে হারারে টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে খেলায় লাল বলের ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর ২০২৪ সালে অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদের মাঠে ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে অবসর নেন। ২৩৯টি ওয়ানডে খেলা মাহমুদুল্লাহ ৩ ফরম্যাটে মিলিয়ে মোট ৪৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলছে, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছে কেবল মুশফিকুর রহিম ৪৭০টি ও সাকিব আল হাসান ৪৪৭টি। চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন তার অবসর নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছিল। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে ৪ রানের ইনিংসের পর সমালোচনা হয়েছে, তবে সে সময় অবসর নিয়ে কোনো মন্তব্য করেনি মাহমুদুল্লাহ।